আমার নাম অমিত। আমি একটি ছোট সফটওয়্যার কোম্পানি চালাই। গত এক সপ্তাহ ধরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। একটি খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট, যা আমার ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটি একটি সামান্য ভুলের জন্য আটকে আছে। আমি যত চেষ্টা করছি, ততই আরও জট পাকিয়ে যাচ্ছে। আমার অফিসের ডেস্কটা তখন ল্যাপটপ, কফি মগ আর এলোমেলো কাগজপত্রে ভর্তি। আমি বারবার কোড দেখছিলাম, কিন্তু সমাধান পাচ্ছিলাম না। আমার মাথাটা গরম হয়ে ফুটছিল। আমি নিজের মনেই চেঁচিয়ে উঠলাম, ধুর বাবা, কি হচ্ছেটা কি? এই সামান্য একটা বাগ ফিক্স হচ্ছে না কেন? মাথাটা একদম জ্যাম হয়ে গেল। ঠিক সে সময় আমার 8 বছরের মেয়ে টিয়া তার আঁকার খাতা হাতে নিয়ে ঘরে ঢুকলো। ও আমার কাছ থেকে প্রশংসা চাইছিল। টিয়া আমাকে বলল, বাবা দেখো তো, আমি নতুন রং দিয়ে ছবি এঁকেছি, তুমি বলো কেমন হয়েছে? আমার রাগ তখন আকাশ ছোঁয়া। আমি ল্যাপটপ থেকে চোখ না তুলেই ওকে ধমকে উঠলাম, এখন না টিয়া, দেখতে পাচ্ছিস না আমি কত ব্যস্ত? যাও তো, এখন এখান থেকে যাও, তোমার মায়ের কাছে যাও। টিয়া সঙ্গে সঙ্গে চুপ করে গেল। ওর হাসি মুখটা মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল। ও মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেল। তখন আমার স্ত্রী নন্দিনী রান্নাঘরে রান্না করছিল। রান্নাঘর থেকে নন্দিনী আমার উঁচু গলা আর টিয়ার মন খারাপের শব্দ শুনতে পেল। পরের দিন সকালে টিফিন বক্স গোছানোর সময় আমি নন্দিনীকে জিজ্ঞাসা করলাম, আমার টিফিনটা কখন দেবে? আজ একটা জরুরি মিটিং আছে। নন্দিনী কোনো উত্তর না দিয়ে চুপচাপ টিফিন বক্সটা আমার দিকে এগিয়ে দিল। আমি তখন খেয়াল করলাম তার চোখ দুটো সামান্য ফোলা। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? চুপ করে আছো কেন? নন্দিনী আমাকে শান্তভাবে বলল, আমি ঠিক আছি, কিন্তু আমি বুঝতে পারছি না, তুমি কি শুধু তোমার কাজটাকেই ভালোবাসো, নাকি আমাদেরও ভালোবাসো? কাল রাতে তুমি যেভাবে কথা বললে, তাতে মনে হচ্ছিল আমরা কেউ তোমার জীবনে গুরুত্ব রাখি না। আমি তার কথা শুনে মুহূর্তের জন্য থমকে গেলাম, কিন্তু কাজের চাপ এতটাই বেশি ছিল যে আমি তর্কের দিকে গেলাম না। শুধু বললাম, তোমার কাজটা নিয়ে তুমি ব্যস্ত থাকো, আমার কাজটা আমাকে করতে দাও। এই বলে আমি দ্রুত অফিস বেরিয়ে গেলাম। কিন্তু নন্দিনীর সেই কথাটা সারাদিন আমার মাথায় ঘুরতে থাকলো। রাতে খাবারের টেবিলে কেউ কোনো কথা বলছিল না। আমরা সবাই চুপচাপ খাচ্ছিলাম। আমি মাঝে মাঝেই আমার ফোন দেখছিলাম। এই নীরবতা আমারই সৃষ্টি করা। নন্দিনী পরিবেশ স্বাভাবিক করতে চাইলো। নন্দিনী আমাকে বলল, অমিত, আজ একটু তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি ও রাতে তো খুব কাজ করো, একটু বিশ্রাম নাও। আমার বিরক্তি তখন চরমে। আমি তাকে বললাম, খাচ্ছি তো, আর কত তাড়াতাড়ি খাবো? আর তাড়াতাড়ি খেয়েই বা কী হবে? কাজ তো শেষ হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি আর এই সমস্যার সমাধান করতে পারবো না। নন্দিনী আমাকে বোঝানোর চেষ্টা করলো, তুমি এত চিন্তা করো না, দেখবে একটু মাথা ঠান্ডা করলে সব ঠিক হয়ে যাবে। নন্দিনীর এই কথা শুনে আমার মাথা আরও গরম হয়ে গেল। এই কথাটা ছিল আমার কাছে আগুনে ঘি ঢালার মতো। আমি খুব রেগে গিয়ে চড়া স্বরে বললাম, ঠান্ডা করব কি করে? আমার কি চিন্তা হচ্ছে না? আমার পুরো ব্যবসার ভবিষ্যৎ এর ওপর নির্ভর করছে। তুমি তো কেবল টিচার, এই চাপটা তুমি কিভাবে বুঝবে? তুমি বুঝবে না। আমার কথায় নন্দিনী আঘাত পেল। সে চুপ করে গেল, শুধু টিয়াকে দেখল। সেই রাতে দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা আমার কানে যেন আরও বেশি বাজছিল। আমি বুঝতে পারছিলাম আমার কাজের চাপটা আমি আমার ভালোবাসার মানুষের ওপর ফেলছি। রাত তখন প্রায় 11টা। আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু কোনো সমাধান পেলাম না। হতাশ হয়ে ল্যাপটপ বন্ধ করে আমি ছাদে গেলাম। ঠিক তখনই আমার টিমের একজন জুনিয়র সহকর্মী, যার নাম সুজন, সে আমাকে ফোন করলো। সুজন আমাকে খুব ভয় পেত। আমি ফোন ধরতেই সুজন ভয়ে ভয়ে বলল, স্যার, আমি তো কোডটা সব দেখলাম, কিন্তু স্যার কিছুতেই সলিউশন পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমাদের প্রজেক্টটা এবার হাতছাড়া হয়ে যাবে। সুজনের কথায় আমার রাগ আরও বেড়ে গেল। আমি তাকে ধমকে উঠলাম, কি দেখছো, ভালো করে দেখো, তোমাদের জন্যই এত সমস্যা। এত টাকা নিচ্ছ কিসের জন্য? তোমরা যদি কাজ না করতে পারো, তাহলে কাল থেকে আর অফিসে আসার দরকার নেই। সুজন আর কিছু না বলে ফোন রেখে দিল। আমার রাগ হয়তো কিছুটা কমলো, কিন্তু মনটা আরও খারাপ হয়ে গেল। আমি একা একা ছাদে গিয়ে দাঁড়িয়ে অনুভব করলাম, শুধু নন্দিনী বা টিয়া নয়, আমার কাজের চাপ আমি অন্যদের ওপরও চাপিয়ে দিচ্ছি। ছাদে দাঁড়িয়ে দেখলাম একটু দূরে নন্দিনী একা দাঁড়িয়ে আছে। আমার উপস্থিতি টের পেলেও সে কোনো কথা বলল না। কিছুক্ষণ পর আমি আস্তে করে কথা বললাম, তুমি এত রাতেও ঘুমাওনি? নন্দিনী আকাশের দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, কাজটা কি শেষ হলো? আমি বললাম, না।
অসম্ভব মনে হচ্ছে আমি এই কাজটা করতেই পারবো না। নন্দিনী শান্ত কিন্তু দৃঢ় স্বরে আমাকে বলল, শোনো অমিত, প্রজেক্টটা তোমার জন্য জরুরি আমি জানি, কিন্তু তোমার রাগটা আমার কাছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখন কাজের চাপে রেগে যাও, সেই রাগটা তোমার কাজের ওপর পড়ে না, সেটা আমার আর আমাদের মেয়ে টিয়ার ওপর এসে পড়ে। আমি বললাম, তুমিই বলো আমি কি করব, মাথায় এত চাপ। নন্দিনী আমাকে বোঝালো, চাপ সামলানোর জন্য আমাদের কাছে এসো, কিন্তু আমাদের ওপর তোমার চাপটা দিও না। তুমি যখন আমাকে বললে তুমি বুঝবে না, তখন আমার খুব কষ্ট হলো। কাজ না হয় তুমি একা সামলালে, কিন্তু তুমি কি আমার বা টিয়ার মনটা বুঝলে? টিয়া তোমার কাছে ছবি দেখাতে এসেছিল, সে শুধু তোমার 1 মিনিটের মনোযোগ চেয়েছিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারলাম আমার হতাশা আমাকে ভুল পথে ঠেলে দিচ্ছে। আমি আমার জীবনের আসল সম্পদকে কষ্ট দিচ্ছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি ল্যাপটপ ধরলাম না। আমি সোজা টিয়াকে নিয়ে ছাদে গেলাম। আমি টিয়ার হাত ধরে নরম সুরে বললাম, টিয়া মা, কালকে আমি তোমার আঁকা দেখিনি, খুব ভুল করেছি। কাল বাবা খুব রেগেছিল তো? টিয়া মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ বাবা। আমি তাকে বললাম, সরি মা, সরি, আমি খুব দুঃখিত। আজ তুমি আমাকে ওই রঙগুলো দিয়ে একটা শান্তির ছবি এঁকে দেবে? আমি কাল মন দিয়ে দেখব, হ্যাঁ। আমার কথা শুনে টিয়া সঙ্গে সঙ্গে খুব খুশি হয়ে গেল। ওর হাসির শব্দ শুনে নন্দিনীও খুশি হলো। তারপর আমি ঘরে এসে নন্দিনীর হাত ধরলাম। আমি নন্দিনীকে বললাম, কালকের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। আমি প্রতিজ্ঞা করছি অফিসের চাপ ঘরে আনবো না। আর সুজনকে ফোন করে আমি কালকে ব্যবহারের জন্য সরি বলে নেব। এখন থেকে কাজ না হলে আমি শুধু তোমার কাছে এসে বসবো। তোমার সমর্থনই আমার মাথা ঠান্ডা করতে সাহায্য করবে। সেই দিন আমি প্রজেক্টটা নিয়ে নতুন করে বসলাম। মাথা ঠান্ডা করে যখন কোড দেখতে শুরু করলাম, তখন অবাক হলাম। খুব সামান্য একটি বানান ভুল ছিল, যার জন্য এত বড় প্রজেক্ট আটকে ছিল। সমস্যাটা আসলে আমার কোডে ছিল না, ছিল আমার মনের অস্থিরতা। বন্ধুরা, এই গল্পটা আমার জীবনের। আমাদের জীবনে যখন কোনো কাজ আটকে যায়, তখন সেই চাপকে ভালোবাসার সম্পর্কের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত নয়, বরং সেই সম্পর্কগুলোই হলো আমাদের নিঃশ্বাস নেওয়ার আসল জায়গা, যা মন শান্ত করে এবং কঠিন সমস্যার সমাধান বের করতে সাহায্য করে। মনে রাখবেন, জীবনের দেওয়াল ঘড়ি কখনো কখনো নীরব হয়ে যায়, কিন্তু থেমে যায় না। আমার জীবনের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। এমন আরও বাস্তব জীবনের গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।